মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ৩৯-এর ক। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। কেন বে? তার ছেঁড়া হিউম্যাস আমার আম্মুর বুকে আমি যাব, তাতে তোর বাপের কি? তুই কি আমার বাপ লাগিস যে আমাকে এভাবে ধমকাচ্ছিস? নিজে যেতে পারিস না আর আমি যাচ্ছি বলে চলে, তাই না? বোবা প্রাণীর চিত্তে খই ফুটলেও জিভে ডগা শান্ত থাকাতেই যেন প্রকৃতির নিয়ম। ছোট কিউটি তাকিয়ে আছে পিটপিট চোখে, দৃষ্টি তার এক আকাশসম সন্দিগ্ধতায় বিরক্তিকতায় ছেয়ে গিয়েছে শুভ্র রঙা পৌশামী মুখশ্রী। আদুরের ছানা মোড়াচ্ছে, রুড়ো মানবের রুক্ষ হাতের মুঠোয় গা নাড়াতেই ভীষণ ক্ষুদ্র ক্ষুদ্র দাঁতগুলো একে অপরের সনে পিষ্ট হয়ে কুটকুট শব্দ তুলছে বেচারার। তা দেখে মায়া হলো না মুগ্ধের। যুবক আগে নেয় অগ্নিমূর্তিতে তাকে কিউটির পানে তীক্ষ্ণ চোয়ালখানা তার ফুটে উঠেছে বেশ ফর্সা ললাটে দৃশ্যপটে গোটা কয়েক খোপের ভাঁজ। মুগ্ধ অনবরত হিসিয়ে যাচ্ছে, সাপে নাই ফুসফুস করতে করতেই চাপা খোপে দাঁত কিরমির করে আওড়ালো। জাস্ট এ ওয়ে ফ্রম মাই প্রপার্টি ওয়ে, ওকে? ওকে ছোঁয়ার অধিকার কেবল আমার, আর আমি আমার অধিকারের ওপরে অন্য কারো হস্তক্ষেপ মোটেও সহ্য করি না। কিউটি চোখ দুটো বোধগম্যহীনতার ছাপ স্পষ্ট, অবধ দৃষ্টি আটকে আছে সম্মুখে সুদর্শন যুবকের পানে। লোকটার এত রাগ হবার কারণ কি? তাই হয়তো ভাবতে দিশেহারা বেচারা। এদিকে মুগ্ধের দাঁত কপাটি কটমট শব্দে পূর্বের তুলনায় কমেছে খানিক। শূন্যে তুলে রাখা শক্তপোক্ত হাতখানা পরক্ষণে নামিয়ে আনলো রুড়ো মানব। মুখবয় একরাশ বিরক্তি ফুটিয়ে নিয়ে পশমি কিউটিকে ছুঁড়ে মারল মখমলি বিছানার কোণে। এহেন হুটহাট কাণ্ডে নিজ ক্ষুদ্র দেহটা খানিক নাড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ উঠে বসলো কিউটি। ভাগ্যিস বিছানাটা নরম ছিল, নয়তো বেচারা বোধহয় তখনই পটল তুলত। এইটুকু কিউটির বড় সাহসী, মাথা তুলে তাকায় সম্মুখে। দুপায়ে পর দিয়ে শটান হয়ে দাঁড়ায় বৃথা প্রচেষ্টা চালালো সে। অদূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে দেখো, পারছে না ওই চোখ দিয়ে গিলে খেলতে কিউটিকে। ক্রমশ ফর্সা মুখশ্রী লাল হয়েছে মুগ্ধের, গৌরববর্ণা কপালের চামড়ায় উপস্থিত দগদগে ক্ষত বোধহয় আবারও নতুন করে আশ্রয় লেগেছে। ললাটে ছেয়ে থাকা সিক্ত চুলগুলো পুনরায় সিক্ত হয়েছে তাজা লহুর উপস্থিতিতে। ডান হাতেও যে বেহাল দশা, রুক্ষ হাতে তালু বারবার ক্ষত হচ্ছে গভীর, যে ক্ষত নিয়েই কিনা শ্যাডো মনস্টার মেরে এসেছে 7 জন অস্ত্রধারীকে। সুদর্শন মুখবয়ে ব্যথাতুর ছাপ অনুপস্থিত, যেন কপালে এক হাতে অমন দগদগে ক্ষত মোটেও কাবু করছে না তাকে। সে বড় বেখেয়ালি নিজের প্রতি, বেখেয়ালে ভুলে বসেছে নিজের সকল কাজ। মুখবয়ে ফুটিয়ে এক ভিত্তিহীন প্রতিহিংসার আগুন, সে আগুনের শীর্ষে আপাতত ছোট পশমির স্থান। যুবক চিরবির করছে, দুহাতে নিজের উন্মুক্ত কোমরে দুপাশ আঁকড়ে ধরে এগোতে সম্মুখে। নীরবে বিছানার দিকে ঝুঁকে দাঁড়ালো রুড়ো মানব। আগে নেয় কপাল গুটিয়ে ব্যতীত ব্যস্ত চাপা কণ্ঠে বিড়বিড় করলো, ডু ইউ থিঙ্ক ইউ আর মোর হ্যান্ডসাম দ্যান মি? নো ইউ বাস্টার্ড, আই অ্যাম আ হর্স অ্যান্ড সেক্সি দ্যান ইউ। তুই দেখতে যতই কিউটি হোস না কেন, আমার বান্দির মেয়ে দিন শেষে ভয় পেয়ে সবার আগে আমার বুকে ছুটে আসে। তাই বুঝতে পারছিস তোর থেকে আমার পার্থক্য কতটা বেশি? মাথায় সবগুলো স্নায়ু চাপে পাগল হচ্ছে দ্য গ্রেট রুশুদি কিং ওরফে মাফিয়া শ্যাডো মনস্টার। নয়তো সামান্য এইটুকু খরগোশের সঙ্গে প্রতিহিংসা দেখিয়ে এমন কথা থোড়াই বলতো। উন্মাদ যুবক কেমন বাঁকা হাসছে দেখো, ছোট কিউটির পানে কুড়ো দৃষ্টি লেপে পা ঘোরালো উল্টো পথে। কিউটি ছানাও কেমন একদৃষ্টে তাকিয়ে আছে। এ যেন এক অঘোষিত নীরব যুদ্ধ। দুজনের মধ্যে যে যুদ্ধে পুরস্কৃত হবে নাম লিখিয়েছে স্বয়ং মাহি। উদ্দামগা ফর্সা পেটানো দেহখানায় ঘামের তীব্র উপস্থিতি স্পষ্ট। সিলিংয়ের সাথে ঝুলে থাকা মোটা মোটা দুটো কালো রঙের স্ট্রপের সনে নিজ শক্তপোক্ত হাত দুটো আটকে শরীরে পুশআপ চালাচ্ছে মুগ্ধ। একবার উঠছে তো আবার নামছে, তো পরক্ষণে নেমে আসছে নিচে। কঠোর শরীরে কসরতের দৈহিক সৌন্দর্য বাড়ছে জনাবের। ফর্সা উদাম দেহখানা শুষে নিচ্ছে জাগতিক সকল সৌন্দর্য। শক্ত দুহাতে ফুলে ফেপে থাকা মাসলসগুলো ফুলছে ভীষণ। প্রতিটি দোলম্যান আন্দোলনের পিষে মাংস পেশিতে টান পড়েছে সেথায়, আঁকড়ে ধরেছে প্রজাপতি।
মেদিন পেটানো উন্মাদে ওদরের 6টি হাড় সুস্পষ্ট। যুবক যখন নিজ কার্যে বেহাল নিমগ্ন, ঠিক তখনই ঘরের দরজায় কর্কশ শব্দে অ্যালার্ম বেজে ওঠে। একবার, দুইবার, পরপর তিনবার। এহেন কাণ্ডে সহসা ঘাড় বাঁকায় মুগ্ধ। ঝুলন্ত স্ট্রপে হাত ঝুলিয়ে রেখে কপাল গোটায় বিরক্তিকতার ভাঁজ। কাজের মাঝে ব্যাঘাত ঘটা মোটেও পছন্দ করে না মাফিয়া মনস্টার। তাও সে কাজ যদি হয় তার শরীরের কসরত, তাহলে তো কথাই নেই। যুবক আবারও নিজ হ্যান্ডসাম বডি নিয়ে বড্ড সিরিয়াস কিনা মুগ্ধ তখনও ঝুলছে শূন্যে। সেকেন্ড দুয়েক পেরোতেই পরপর অ্যালার্মের পুনরাবৃত্তি হওয়ায় সে কেমন কপাল কুঁচকে চোয়ালের পেশি টান টান করে ফের শরীর ওঠার ওপরের দিকে। এর মধ্যে অ্যালার্ম বাজালো দুর্বার গতিতে, থামাবার নাম নেই। যুবক জল ফাটলো এই পর্যায়ে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে তক্ষুনি নেমে আসে নিচে, ফর্সা মুখখানে এক পাশটা রাগান্বিত ছাপ ফুটিয়ে। সে কেমন গটগট পায়ে এগিয়ে এসে সম্মুখে কাচে তৈরি নন ট্রান্সফরমেড স্লাইড দরজার পানে, অতপর এগিয়ে এসে দরজার গোলাকার নবে হাত রাখতেই একটানে দরজা খুলতে দীর্ঘ কর্কশ কণ্ঠে বলে ওঠে, হু দ্য ফাক। বাকিটা যুবকের শুকনো জিভের ডগা আটকে গিয়ে হুট করে কণ্ঠ নেমেছে একরাশ হতভম্বতায়। বাদামি চোখ দুটো বিস্ময়ে ছুঁয়েছে কপাল। লড়ার স্পষ্ট এলোমেলো সাইদি বাদামি চুলগুলো ঢেকে যাচ্ছে যুবকের বিষমাবিষ্ট দৃষ্টি। চলে কেমন আনমনে খানিকটা নেমে এসেছে তার। তামাটে পোড়া শুকনো দামি বাদামি ঠোঁট নাড়ালো বোধহয় খানিক, মুখ গহ্বর দিয়ে অস্ফুটভাবে বেরোলো, তুই। দরজায় দাঁড়িয়ে আছে সপ্তদশী, গায়ে একখানা লেদার রাঙা সিঙ্কি চুল কাপড়ের ড্রেস। সিবলেস হওয়ায় সপ্তদশীর মাখনের ন্যায় ফর্সা মসৃণ হাত দুটো সুস্পষ্ট। বিদেশি ঢঙ্গে আটসাট পোশাকের আড়ালে লুকিয়ে থাকা নারীর কায়া কেন যেন অনায়াসে ধরা দিচ্ছে যুবকের বিষময় দৃষ্টি। গলার কাছে উন্মুক্ত সপ্তদশীর মসৃণ সুড্রোল বক্ষদেশে আভাস মিলেছে সহজেই। তার মেধহীন ক্ষীণতার কোমর গড়ন যেন বাঁকানো ধনুক। যুবকের বাদামি চোখ দুটো বুঝি ধাঁধিয়ে দিচ্ছে সপ্তদশীর সার্বিক অঙ্গর সৌন্দর্যে। ঘরময় -ডিগ্রি তাপমাত্রা থাকলেও তার কণ্ঠায় নামলো বিশাল আকারের খরা। শুকনো অধরচড়া সিক্ত জীব ঠেলে খানিকটা ভিজে নিল মুগ্ধ। তবে কাণ্ড দেখো, আজ বোধহয় গরমটা বেশ লেগেছে তার। যুবক ব্যর্থ চেষ্টায় নিজ অভ্যাস চোখ দুটো এক প্রকার টেনে হিসেবে সরিয়ে আনতে চাইল মেয়েটার ওপর থেকে, কিন্তু বালাই শার্ট। অসভ্য অবাধ্য চোখ দুটো চেয়ে আজও লাগামহীন নীরব দৃষ্টি অবলোকন করছে সপ্তদশীর বাঁকানো কায়া। যুবক স্পষ্ট টের পাচ্ছে তার হৃদয় কাঁপছে। সে কি আর যেন তেন কপা। মুগ্ধ বড় বিরক্ত হলো নিজের অবস্থায়। কপালের চামড়ায় গোটা কয়েক ভাঁজ ফেলে তক্ষুনি বাহাতে খামচে ধরল নিজের হৃৎপিণ্ডের অংশ, তাতে দাঁত চেপে কটমট ধ্বনিতে হিসিসে বলল, এই শালা থাম। ম্যারাথনে দৌড়াবি নাকি? কর্ণহীন হৃৎপিণ্ডে আদৌ কথা শুনল কিনা কে জানে। তবে সম্মুখে থাকা মায়াবিনী কেমন আবেদনময়ী ভঙ্গিতে হেসে উঠল তা শুনে। তার হাসির শব্দে কেঁপে ওঠে রূঢ় মানবের বুক। থমকে যায় তার কুরদৃষ্টি। নিঃশ্বাসের গতি কয়েকটা মিস হলো, তা আপাতত তার ধারণার বাইরে। সে কেবল মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। সপ্তদশী চেয়ে রয়েছে তার দিকে এক দৃষ্টে। এই মুহূর্তে যুবকের বিমুগ্ধ নয়নে মাহির ওপরে স্থির থাকতে আচমকা হাসি থামায় মাহি। মুখোপায়ে এক নিরচ্ছন্ন অবেশ ভঙ্গিমা ঢেলে উদ্যত মধ্যকার দূরত্ব ঘুচিয়ে এগিয়ে এলো এক কদম। যুবকের মোহচ্ছন্ন মৃদু থাকা চোখ দুটি আবেশিত দৃষ্টি ডুব দিয়ে হুট করে নিজের শরীরের ডান হাতখানা উঁচিয়ে এনে রাখলো মুগ্ধের বুকের বাপাশে। তক্ষুনি সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত বিদ্যুৎ ঝলকানি অনুভূত হলো তার। হৃদয়টা বুঝি এক্ষুনি ছুটে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছে তার। নিঃশ্বাসের গতি তার বেড়ে গিয়েছে বহুগুণ। চোখ দুটো আটকে গিয়েছে সম্মুখে। মাহি হাসল, ঠোঁট কামড়ে সে হাসির কি নিপুণ কৌশল। আবেদনময়ী গায়ে হাসলো সপ্তদশী। মাফিয়া মনস্টার দুর্বল হলো না তা দেখে। গলার কাছে কঠিন বাক্য ভিড় জমিয়েছে। অনুমতির অভাবে ভিড় ঠেলে বেরোতে পারছে না তারা। ফলে যুবকের কণ্ঠ হয়েছে বাকরুদ্ধ। এদিকে সপ্তদশী মুচকে সে অত্যন্ত
কন- অত্যন্ত ঠান্ডা কণ্ঠে আওড়ালো মাফিয়া বিস্ট। শেষমেশ একই হলো আপনার। আপনার বুকের কাছে লুকায়িত অঙ্গটা আমার নামে দৌড়াচ্ছে কেন? তবে কি আমি ধরে নিব আপনি আমায় ভালোবেসে ফেলেছেন, দুর্বল হচ্ছেন আমার প্রতি? সহসা ঘোর কাটল যুবকের, কপালের চামড়ায় দেখা মিলল গোটা কয়েক ক্ষোভের ভাঁজ। সে এক্ষুনি এক ঝলকায় নিজের বুক থেকে হাত নামিয়ে মাহির নরম তুলতুলে হাতখানা পায়ের গতি পেছনে ঠেলে বাজ খায় কণ্ঠে আওড়ালো, ওসব ভালোবাসা অ্যান্ড অল দোজ ফাকিং বুট লিস্ট আমার জাস্ট ননসেন্স। দ্য গ্রেট রুশদি কিং এর কোনো দুর্বলতা নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নাও দ্য ফাক অফ এভরিথিং। বান্দির মেয়ে, সোজা ঘর থেকে বের হ। সপ্তদশী মানতে নারাজ, গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের শক্তপোক্ত দেহের কাছে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ায় রুরো মানব। সহসা ভুরু কুচকে শক্ত করলো চোয়াল, কোমরের পিঠে দু হাত চেপে গমগমে গলে গর্জন তোলে, কথা কানে যায়নি তোর? বান্দির মেয়ে, ঘরে যা, বের হয়ে এখান থেকে, জানোয়ারের বাচ্চা। শুনল না মাহি? ঘাড়ের নরম মাংসের জায়গাটুকু কুচকে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। যুবকের কুরদৃষ্টি ফের অচ্ছন্ন নয়নে তাকিয়ে হাসলো একটুখানি। এদিকে তার এহেন কাণ্ডে ফের স্থির হলো রুরো মানব। এক মুহূর্তের জন্য নিজের সকল রূঢ়তা একপাশে ঠেলে দিয়ে মেয়েটার পানে তাকালো নির্লিপ্ত দৃষ্টিতে। হুট করেই অন্য মানবে বিড়বিড় করে আওড়ালো, এভাবে তাকাস না বান্দির মেয়ে, আমার সহ্য হচ্ছে না। সপ্তদশী কি বুঝলো কে জানে, কোনরূপ আগাম সতর্কতা সংকেত ছাড়াই দু হাতে শক্ত করে আক্রমণ করে বসলো যুবকের বুক বরাবর। আর অমনি হুটহাট আক্রমণে শিকার মাফিয়া মনস্টার নিজ শক্তপোক্ত দেহ টাল সামলাতে না পেরে সহসা গিয়ে পড়লো দিভানের কোলে। এত বড় একটা পাহাড়সম মানুষ দিভানের কোলে হঠাৎ করে গা এলিয়ে দিতে দিভানটা কেমন ঘেঁষে সরে গেল বেশ কিছুটা দূরে। মুগ্ধ হতবাক, বলিষ্ঠ দেহখানা তার ছাড়িয়ে যাচ্ছে দিভানে। হাত দুটো অবস্থান দিভানের গায়ে। সে কেমন বিস্ময়ের চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহি হাসছে মিটমিটিয়ে। তার আজ কি হলো কে জানে। সে এক্ষুনি ছুটে এসে কোনোরও বলা কওয়া ছাড়া এক লাফে উঠে বসলো মাফিয়া বৃষ্টির কোলে। সহসা হকচকায় মুগ্ধ তড়িঘড়ি করে নড়ে উঠে বসতে চাইতেই টান পড়লো অন্য কোথাও। যুবক অস্থির হলো পরক্ষণে, অস্থিরতায় তাতে দাঁত রুড়ো চাপে ঠোঁটের পাতলা চামড়া আঁকড়ে ধরে ফুসফুস করে কিছুক্ষণ, কিন্তু দৈহিক অবস্থা যেন ধীরে ধীরে লাগামহীন হচ্ছে তার। যুবক তৎক্ষণাৎ মুখবয়ে কপটে রাগ টানলো, দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং, জানোয়ার বাচ্চা? নাচতে নাচতে আমার কোলে উঠলি কেন? এটা তোর বসার জায়গা পেয়েছিস? এক্ষুনি কোল থেকে নাম বলছি, নির্লজ্জ মেয়ে ছেলে। সপ্তদশী মোহ আবিষ্ট চোখ দুটো অবাধ, ঠোঁটের কোণে ঝুলন্ত মিষ্টি হাসি রেশ। সে মোটেও কানে তুলল না যুবকের রুড়ো কণ্ঠ, উল্টো মুচকে এসে মাথা রাখলো যুবকের প্রশস্ত বুকে। এহেন কাণ্ডে হাঁসফাঁস করলো নির্দয় মানব। পাহাড় সম দেহটা তার নড়ছে ভীষণ। হাত দুটো মুষ্টিবদ্ধ, দাঁতের সাথে দাঁত পিষে চোখ বুঝতেই মুগ্ধ। বুকের মধ্যে আপাতত ঝড় বইছে তার, অপ্রিয় অপছন্দীয় আবেদনই ছড়িয়ে গাইছে কেউ। উত্থাপিত হচ্ছে নানান উদ্ভট প্রস্তাব, তবে কোনো প্রস্তাবে রাজি নয় মাফিয়া মনস্টার। তার বিচক্ষণ মস্তিষ্ক এখনো সজাগ হয়ে জানান দিচ্ছে, শি ইজ টু ডু ইয়াং, ও ব্যথা পাবে, ওর কষ্ট হবে। আই কান্ট ডু দিস উইথ হার, আই কান্ট। কণ্ঠ শুকিয়ে কণ্ঠ কাঠ মুখদের অবচেতন মনে দ্বারা উত্থাপিত দুষ্কর প্রস্তাব মানতে নারাজ সে। তাই তো কষ্ট বাড়ছে তার, শরীরের প্রতিটি রন্ধে রন্ধে বইছে ঝড়। নিঃশ্বাসের গতি জোরালো থেকে তীব্রতর হচ্ছে। উন্মাদের পেটানো বক্ষের ওঠানামার গতি ক্রমশ বাড়তেই যুবক বুক থেকে মাথা তুলে মাহি ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? যুবক চোখ কুচকায় তৎক্ষণাৎ, দাঁতের রুক্ষ চাপায় পিষ্ট করে নেয় নিম্ন অংশের বাদামি ঠোঁটজোড়া। এই মেয়েটাকে আর দেখবে না সে, দেখলেই ঘটে যাবে বিপদ। এদিকে মুগ্ধের অমন উদ্ভট কর্মে বিচলিত সপ্তদশী নিজ ক্ষুদ্র বদনখানি সামান্য নাড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ দুহাতে নরম তুলতুলে আজালায় চেপে ধরে মুগ্ধের রুক্ষ গাল। তার এরূপ শরীর দোলানোতে তক্ষুনি ঠোঁটের চামড়ায় দাঁতের সাথে পিষ্ট হলো রুরো মানবের অস্পুষ্ট গোঙানি। উফ ফাক। সপ্তদশী আরেক ধাপ বিচলিত হলো, নিজ উদ্যমে খানিকটা এগোতে যুবকের সর্বাঙ্গ জুড়ে ঝংকার তুলল কেমন। সে কণ্ঠ দিয়ে দাঁতে দাঁত পিষে কিরমির করে বলল, নাম নাম নাম, এক্ষুনি আমার কোল থেকে নাম, বান্দির মেয়ে, নয়তো ফায়ার হয়ে যাবে কিন্তু। অবাধ সপ্তদশীর ঝাড়ানো রুরো মানবের বাক্য। সে কেমন অবাধে নেয় তাকিয়ে রইল, কণ্ঠে একরাশ মায়া ঢেলে আওড়ালো, আমার ভয় করছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। সহসা চেঁচিয়ে ওঠে মুগ্ধ, গর্জে উঠে বলে, নো 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 বান্দির মেয়ে, ডু ডু ডোন্ট ডু দিস।
কে শোনে কার কথা? অবাধ্য সপ্তদশী আচমকা দুহাতে জড়িয়ে ধরল মুগ্ধের গলা। মুচকি এসে মাথা রাখলো যুবকের প্রশস্ত কাঁধে। আর তার এহেন অবাধ্য কাণ্ডে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল যুবকের সর্বাঙ্গের প্রতিটা রন্ধে রন্ধে। কয়েক সেকেন্ডে ছড়িয়ে পড়ল তীব্র স্নায়বিক স্রোত। হৃৎস্পিন্দ হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা বেড়ে গেল বহুগুণ। নিঃশ্বাস ছুড়ল গভীরভাবে। পাহাড়সম বলিষ্ঠ দেহখানার কেন্দ্রীয় অংশে পেশিগুলো অনিচ্ছাকৃতভাবে কুঞ্চিত হলো কয়েকশো গুণ বেশি। মস্তিষ্ক হাইপোথন সংকেত পেয়েছে বহুক্ষণ আগে। সে নিষ্কর্মে ব্যস্ত। যুবকের চোয়াল শক্ত, চোখ দুটো নামলো দৃঢ়তায়। শরীরে অনিয়ন্ত্রিত কম্পন। কেঁপে উঠল স্বয়ং নিচে নির্জন দিভান। অতঃপর কয়েক মুহূর্ত স্থির তীব্র স্নায়বিক প্রতিক্রিয়া পর অবশেষে ধীরে ধীরে শিথিল হলো মাফিয়া বৃষ্টির কম্পিত দেহ। মস্তিষ্ক ভর্তি অনিয়ন্ত্রিত উত্তেজনা। ঝড় থেমে সাথে ভর করলো একরাশ নীরব প্রশান্তি। অসাদ মুক্ত হলো তার অপচেতন মন। নিঃশ্বাসের গতি খানিকটা শিথিল হলো। জানান দিল যুবকের এক শান্ত, বড্ড ক্লান্ত। মুগ্ধ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চোখ দুটো নিবু নিবু তার ঝাপসা দৃষ্টির সম্মুখে। বুলাতে আচমকা বিস্ফোরিত আকারে খুলে গেল যুবকের ক্লান্তিতে মুদে বাদামি নেত্র। সে তখন উঠে বসলো শোয়া থেকে। হন্য হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত মুখ। তবে কাণ্ড দেখো, মাহিত দূর। একটা তার টিকিটা পর্যন্ত আশেপাশে কোথাও নেই। মুগ্ধ ভারী অবাক হলো। কপালের চামড়া গুটিয়ে থমথম গলায় ডাকলো, চাশমিস, চাশমিস, হোয়ার আর ইউ? শূন্য কামরায় নীরব দেওয়ালে এহেন বাক্য আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে এলো তার কানে। এসে ঠেকলো মুগ্ধের কানের পর্দায়। মুগ্ধ বুঝলো চাশমিস কোথাও নেই। রোমানব তৎক্ষণাৎ নড়েচড়ে বসলো। তবে বসতে বসতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। মখমলি তুলতুলে বিছানার অমন দিবান ভেজা ভেজা কেন? মনের কোণে একরাশ সন্দিগ্ধতা লেপে সহসা এক ঝটকায় গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরাই রোমানব। তবে পরক্ষণে বিছানায় বেহাল দশা দেখে কপালে ক্ষোভের ভাঁজ ফুটল সুদর্শনের। চোয়াল হয়ে গেল কটমট। ব্রিটিশদের ন্যায় তীক্ষ্ণ আচরণে সরু ছিদ্র হয়ে নিঃশ্বাস ফেলতে ফেলতে যুবক কেমন নিজের ওপরে ক্ষোভ ছেড়ে বলল, নো নো নো, হোয়াট দ্য ফাক আই হ্যাভ ডান, হলি শিট। নাক ছিটকেছে মুগ্ধ। পরনে সফেদ রঙা ঢিলে ঢালা ট্রাউজারের সম্মুখখান আপাতত নাজেহাল অবস্থায় অবর্তিত। যুবকের আর ধৈর্যই কুলায় না বসে থাকতে। সে তড়িঘড়ি পা নামায় বিছানা থেকে। দাঁতের সাথে দাঁত পিষে এক পলক নিজের দিকে দৃষ্টি ফেলে আবারও নাক ছিটকে আওড়ায়, ওয়াক নো হেল, কি করলাম আমি এটা? ইয়াক! নিজের কাণ্ডে নিজের প্রতি ঘৃণা লাগছে রুরমানবের। তার এক মুহূর্তের ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজে দুটো কষে থাপড় বসিয়ে দিতে। ঘটনা যখন ঘটারই ছিল তাহলে অন্য কাউকে দেখে ঘটাতি। শুধু শুধু এই বান্দির মেয়েকে দেখে ঘুরতে গেলি কেন? ছি ছি ছি। সুদর্শন হাঁটছে কদম টেনে ঘর সংলগ্ন সুইমিং পুলের দিকে। সম্মুখে কাচের স্লাইড দরজা। কাচের ওপাশে দৃশ্যমান বাইরের বেগতিক অবস্থা। রাত থেকেই স্নোফল হচ্ছে। বাইরে বইছে ঠান্ডা ঝড়ো হাওয়া। সুইমিং পুলের ওপরে ছেয়ে আছে বরফের পাতলা আবরণ। যুবকের স্নোফলে এক প্রকার বড় আঙ্গুল ঠেকিয়ে দুয়ারের দরজা খুলে বাইরে বেরোলো। অতঃপর গটগট পায়ে এগিয়ে এসে এক ঝাটকায় ঝাঁপ দিল বরফ ঠান্ডা পানিতে। হাড় হিম করা শীতল পানি যুবকের ফর্সা ত্বক স্পর্শ করতে লাল হয়ে গিয়েছে ত্বকের অনেকাংশ। অথচ মুগ্ধের কাণ্ড দেখো, শরীর ডুবিয়ে সাঁতার কাটছে সে, যেন সে বিশাল মাপের এক অ্যাথলেটিক্স। মাত্র কয়েক সেকেন্ডে পৌঁছে গেল অপর কিনারায়। পানির ঘোলাটে আবরণ গা থেকে এক প্রকার ঝড়ের বেগে ঝুরে পুল থেকে মাথা তুলল মুগ্ধ। ললাটে ছুঁয়ে নাকের উপরিভাগ স্পর্শ করা স্নিগ্ধ বাদামি চুলগুলো এক হাতে পেছনের দিকে ঠেলে দিয়ে যুবক কেমন চিরবিড়িয়ে বলল, এইটুকুন একটা বান্দির মেয়ে আমার 30 বছরের যৌবন শেষ করে দিল। বাপ দেয়নি শৈশবের শান্তি, মেয়ে দিয়েছে না যৌবনের শান্তি। পিওর জানোয়ারের বাচ্চা দুটোই। ওফ আফাক আমেন। শেষটুকু আউড়ে ফের উল্টো হয়ে পানিতে শরীর ডোবায় মুগ্ধ। ধূপধাপ পায়ের গতিতে উল্টো দিকে সাঁতার কাটছে মাফিয়া মনস্টার। সে শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ পেন্ট হাউসের টপ ফ্লোর। রাত 3:45। টপ ফ্লোরের সাইবার রুমে ভুলবশত ঘুমিয়ে কাত হয়েছিল এডউইন। গত রাতে কিছু ফুটেজ চেক করতে করতে বেচারা কখন যে ঘুমিয়ে গেছে খবর নেই। নিজ কাছেই নেই বোধহয়। তবে তার অমন সাধের ঘুমটা হুট করেই চির হলো সিসিটিভি ফুটেজ থেকে ভেসে আসা ধূপধাপ শব্দে। সহসা হকচকে ওঠে এডউইন। হড়বড়িয়ে তাকায় সিসিটিভি পর্দায়। কেউ একজন অমন ভারী স্নোফলে ডুবছে। নিবু নিবু দৃষ্টিতে দেখালো কিছু দেখা যাচ্ছে না এডউইনের।
এতেই বুঝি সে নিজে বিরক্ত হলো। তখনই তীরবিড়ায় উঠে দাঁড়ালো, ঘুমে টুলুমুলু কদমে এগোচ্ছে কক্ষের বাহিরে। সম্পূর্ণ কাচের তৈরি করিডর, কয়েক কদম হাঁটতে টপ ফ্লোরের দুয়ার। সেথায় দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে আছে দুজন গার্ড, মাথা নুয়ে দাঁড়িয়ে আছে তারা, তন্ডায় মৃদু। এডুইন গটগটি এগোচ্ছে তাদের পায়ের গতি রুখে কক্ষে একরাশ জাহাজ ঢেলে তখনই বলে ওঠে, রাজবাজে 3টা। এত রাতে কার এত উত্তেজনা বেড়েছে শুনি? যার জন্য অমন বরফ পানিতে দাপড়ে বেড়াচ্ছে, কে সাঁতার কাটছে পুলে? কণ্ঠে সে কি তেজ! এডুইনের জিভ খুশি কথাটা বেরিয়েছে বোধহয় 30 হবে। এরই মধ্যে একজোড়া ভেজা কদমে সে অগ্রগতিতে এগিয়ে এলো বেচার নিকট। তরডা আচ্ছন্ন গম্ভীর মুখে এডুইন ঘাড়ের পেশি শক্ত করে খামচে ধরলো। বেচারা এক হচকেটানে স্নোফলে আবর্তিত টপ ফ্লোরে মেঝেতে ছিটকে ফলে। এহেন ঘটনা আকস্মিকতায় হকচকায় এডুইন। মুহূর্তে তার চোখ দুটো থেকে কেটে গেল সকল তন্ডার ছাপ। ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হবার পূর্বে কণ্ঠনালী বরাবর বসলো এক শক্তপোক্ত হাতে হিংস্র থাবা। এডুইন কোঁকে ওঠে তৎক্ষণাৎ, দুটো ভিন্ন চোখে ভরকায় দৃষ্টি। সম্মুখে দৃষ্টি ফেলবার আগে কর্ণ করে ভেসে এলো মাফিয়া বৃষ্টির চিরবিরানি কণ্ঠ, লুক হু ওয়াজ সুইমিং তোর বাপ, দ্য শ্যাডো মনস্টার। ভয়ার্ত ঢোক গিলে এডুইন সহসা বুঝিয়ে নিল নজর। নিজের কণ্ঠে অপরাধিত ঢেলে বলল, মাফ করবেন মনস্টার, আসলে আমি মনে। বাকিটা বলার পূর্বে বেচারা এডুইনের চোয়াল বরাবর পড়ল এক শক্ত ঘুষি। মুহূর্তে ঘাড় বেঁকে গেল বেচারা এডুইনের, ব্যথায় ভেঙে পড়ল চোয়ালখানা। তবুও গম্ভীর মানব নিশ্চুপ রইল। পরক্ষণে শুনতে পেল মাফিয়া বৃষ্টির হুঙ্কার, এই, আমাকে ভয় লাগে না তোদের? ভয় লাগে না আমায়? যখন না তখন আমার শান্তিতে ব্যাগরা দেওয়ায় ওত পেতে থাকিস বাস্টার্ড। একজনের জন্য ঘুমাতে পারি না শান্তিতে, আরেকজনের জন্য ঢুকতে পারি না। আরেকজন আসছে আবার ডোবানো নিয়ে প্রশ্ন তুলতে। বলি, মরার পাখনা গজিয়েছে তোদের? আমার হাত ভিন্ন না হওয়া অবধি শান্তি পাবি না তোরা, তাই না? আধঘটে এডুইন আত্মাটুকু গলার কাছে এসে দাঁড়ালো। তার ভয় শুকনো ঢোক গিলবার পরিস্থিতি নেই। ওইদিকে রুড়ো মানব তেরে এসে তার কণ্ঠা 2 কদম সরে গিয়ে কটমট করে, মাত্রাতিরিক্ত রাগে ঘাড় ডলছে অনবরত। এডুইন আর দৃষ্টি দেখল সব, জিভে তেলের সূক্ষ্মতা অধৈর্যরা আলতো করে ভিজিয়ে নিয়ে যে না কিছু বলতে যাবে তার আগে সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া মনস্টার কেমন হিসিসে আলটিমেটাম ছুড়ে বলল, লিসেন্স বাস্টার্ড, কাল থেকে ওই বান্দির মেয়েকে যথাসম্ভব আমার দৃষ্টি থেকে দূরে দূরে রাখবি। ভুলক্রমেও যদি আমার সামনে পড়ে, দেন আই সোয়ার আমি তোকে শুলে চড়াবো। আই রিপিট, আই উইল কিল ইউ বাস্টার্ড। ওই বান্দির মেয়ে যেন ভুলেও আমার চোখের সামনে না আসে।